গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম HTML ট্যাগ নিয়ে। তো আজকে আমরা HTML ট্যাগের কিছু অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় CSS। তো CSS নিয়ে যদি আমরা আলোচনা করি, সর্বপ্রথম CSS এর মানেটা কি সেটা আমাদের বুঝতে হবে। CSS যেটার পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট। এখানে ক্যাসকেডিং স্টাইল শিটের কাজ কি? আসলে ক্যাসকেডিং স্টাইল শিটের কাজ হচ্ছে ওই যে গতদিন বলছিলাম যে পিলার খাড়া করা, ইট গাঁথা, এটা হচ্ছে HTML ট্যাগ। আর সেই ট্যাগকে যখন তুমি আস্তর করবা, রং করবা, টাইলস করবা, অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এগুলো কমপ্লিট করবা, সেটাকে বলা হচ্ছে CSS। তাহলে CSS মানে হচ্ছে ওটাকে সাজানো। এই CSS এর আরেকটা নাম হচ্ছে অ্যাট্রিবিউট। ট্যাগের যদি আমরা সাজাতে চাই তাহলে এটার নাম হবে অ্যাট্রিবিউট। এখন এইখানে আমি একটু ডিজাইন দেখাই আগে। এইখানে ডিজাইন দেখাইয়া এইখানে যেমন দেখো আমরা একটা শব্দ লিখলাম, হ্যালো ফ্রেন্ডস। এই লাইনটা শুরু হয়েছে কোথা থেকে? বাম দিক থেকে না? জি স্যার। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই লেখাটা বাম দিক থেকে না, এটাকে ডান দিক থেকে নিব। তাহলে আমরা চাইলে এইভাবে নিতে পারি না, এইখানে ডান দিকে, বাম পাশ খালি। যেমন লেটার লেখার সময় আমরা অনেক সময় উপরে তারিখ এবং ঠিকানাটা এইভাবে দিয়ে থাকি, সেরকমের চাইলেও আমরা লিখতে পারি। আবার এটাকে আমরা চাইলে মাঝখানেও নিতে পারি। এখন এইটা যদি আমরা নিতে চাই, এই নিতে চাওয়া এটার নাম হচ্ছে মূলত অ্যালাইন। এই নেওয়াটাকে কি বলা হয়? অ্যালাইন, ALIGN, অ্যালাইন। এই অ্যালাইনটা তিন প্রকারের হয়ে থাকে। লেফট অ্যালাইন, তারপরে হচ্ছে রাইট অ্যালাইন, আরেকটা হচ্ছে মিডল অথবা সেন্টার। তিন ধরনের অ্যালাইনমেন্ট হয়ে থাকে। তাহলে আমরা যে কোনো ডকুমেন্টকে যদি লেফট, রাইট অথবা মিডলে নিতে চাই তাহলে আমাদের এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করতে হবে। এখন অ্যাট্রিবিউট জিনিসটা কিভাবে লেখে? আমরা যখন ট্যাগ লিখি, সেই ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট লেখা যায়, আবার আলাদা এক্সটার্নাল CSS করা যায়। তোমাদের এক্সটার্নাল CSS এর বিষয় নাই, এখানে আছে ইন্টারনাল CSS। সুতরাং আমরা আজকে ইন্টারনাল CSS দিয়ে প্র্যাকটিস করব। যেমন আমরা লিখলাম একটা h1 ট্যাগ দিব। h1 যদি ট্যাগ দেই, এটার কাজ কি? একটা হেডিং আকারে কিছু শো করা, নাকি? তাহলে আমরা এখানে লিখলাম মাই কান্ট্রি বাংলাদেশ। এটা লিখে এটাকে আমরা ক্লোজ করে দিলাম। এটা ক্লোজ করার পরে এটার নিচে বাংলাদেশ সম্পর্কে যা কিছু থাকার থাকবে, যাক সমস্যা নাই। এখন এটাকে যদি আমি সেভ করি, সেভ করার পর এখানে আমি এটা ওপেন করলে দেখো আসছে মাই কান্ট্রি বাংলাদেশ, কিন্তু এটা লেফট সাইডে আসছে। এই লেফট থেকে যদি আমরা এটা রাইটে নিতে চাই তাহলে অ্যাট্রিবিউট দিতে হবে এই ট্যাগের ভেতরে। অ্যাট্রিবিউটের বিশ্লেষণটাই আমি আসতেছি, তার আগে অ্যাট্রিবিউটটা আমি একটু লিখে নেই। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যালাইন। এই অ্যালাইন করার পর প্রথমে দিতে হবে অ্যাট্রিবিউটের নাম। অ্যাট্রিবিউট নামের পর ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে আমি এটা কোথায় নিতে চাচ্ছি। এই দিলাম অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে এই অ্যাট্রিবিউট ভ্যালুটা দেওয়ার পরে যখন আমি এটাকে সেভ করলাম, এখন যদি আমি এটাকে রিলোড করি দেখো, তাহলে এটা লেখাটা মাঝখানে চলে গেছে। এতটুকু কি বুঝছি সবাই? জি স্যার। আচ্ছা, এখন আসি আমরা অ্যাট্রিবিউট কি আর অ্যাট্রিবিউট ভ্যালু কি। একটা ট্যাগ নিলাম আমরা h1, এটা আমি ডক ফাইলের মধ্যে দেখাচ্ছি। এই ট্যাগটা মূলত আমরা এখানে আটকে দেই। আটকে দেওয়ার পরে লেখার কথা হচ্ছে মাই কান্ট্রি বাংলাদেশ। এরপরে আমরা আবার এই ট্যাগটাকে ক্লোজ করে দেব। এখন যদি আমরা এটাই কোনো অ্যাট্রিবিউট দিতে চাই, অর্থাৎ এটাকে আমরা সাজাতে চাই, তাহলে এই প্রথম ট্যাগটার ভিতরে সেই অ্যাট্রিবিউটটা দিতে হবে, ক্লোজিংয়ে কোনো লাগবে না। ওপেনিং ট্যাগের ভেতরে আমাদের অ্যাট্রিবিউটটা দিতে হবে। তো অ্যাট্রিবিউটটা আমরা দিলাম হচ্ছে কি অ্যালাইন, ALIGN, অ্যালাইন। এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, যে কি অ্যাট্রিবিউট দিব আমরা। অ্যাট্রিবিউট দেওয়ার পর সমান সমান চিহ্ন, সমান সমান চিহ্নর পরে আমার এখানে লিখতে হবে ভ্যালু। অ্যাট্রিবিউটের আগে, সমান সমানের আগে যেটা, ওটাকে বলে অ্যাট্রিবিউট নাম। তারপরে হচ্ছে সমান সমানের পরেরটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে আমরা এখানে ভ্যালু দিতে চাচ্ছি সেন্টার। এখানে আমরা ইনভার্টেড কমার মধ্যে লিখে দিব সেন্টার। এই দুইটা জিনিস। তাহলে আমরা এইখানে পেলাম কি? অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালু। এই ব্যাপারটুকু ক্লিয়ার হয়েছে সবার কাছে?
অ্যাট্রিবিউট ভ্যালুটা লিখতে হবে সব জি, সময় স্যার। কোথায়? অ্যাট্রিবিউট ভ্যালু লিখতে হবে সব সময় ইনভার্টেড কমার ভেতরে সমান সমানের পর। এখন আরেকটা কথা আছে, ভ্যালু যদি ডাবল হয়, ভ্যালু অ্যাট্রিবিউট ভ্যালুর মধ্যে যদি দুইটা জিনিস হয়, তাহলে আমাদের এইখানে এসে একটা কোলন চিহ্ন দিতে হবে, কোলন চিহ্নের পরে আবার বসাইতে হবে। যেমন আমরা এটা অ্যালাইন না কইরা এটাকে যদি আমরা কালার দিতে চাই, এই অ্যাট্রিবিউটটাতে যদি আমরা মানে অর্থাৎ এটা মিডলে আছে, এরপরে এটার পরে যদি আমরা একটা কালার দিতে চাই, তাহলে নাম দিলাম স্টাইল করলাম, এইটাই অ্যাট্রিবিউট নেম হচ্ছে স্টাইল, স্টাইলের পর ভ্যালু হচ্ছে কি কালার। এখন এই কালার যখন বইলা দিছি এটা কি কালার সেটা বোঝা যাচ্ছে? না বোঝা যায় নাই, তাহলে এখানে আমার আরো একটা ভ্যালু দিতে হবে। ধরো আমি কালার দিলাম রেড। এইখানে ভ্যালু তাহলে দুইটা, একটা হচ্ছে ভ্যালু কালার আর একটা হচ্ছে আবার রেড। যখন অ্যাট্রিবিউটের ভ্যালু ডাবল হবে তখন আমাদের মাঝখানে কোলন চিহ্ন ব্যবহার করতে হবে। এখন এটাকে যদি আমরা সেভ করি, সেভ দিয়ে এটাকে রিলোড করি, দেখো চেঞ্জ হয় কিনা। এই যে দেখো লেখাটা কালার হয়ে গেল। আমরা এইভাবে লেখো অ্যাট্রিবিউট লিখেন প্রথমে লিখবা অ্যালাইন সমান সমান দিয়ে হচ্ছে HTML এ বড় হাত ছোট হাত কোনো ব্যাপার না, তারপরে তোমরা এগুলা সবসময় ছোট হাতের অক্ষরেই লেখার চেষ্টা করবা। লেফটের কাজ হচ্ছে কি লেখাকে স্টাইল কালার এটা ব্যবহার করতে হবে। আপাতত আমরা এই দুইটা থেকেই শুরু করি, ভবিষ্যতে যদি আবার সামনে চলে আসে তখন আমরা করব। যদি এখন সব লিখে রাখি তাহলে পরে মনে থাকবে না, আর আমরা যদি করার সাথে সাথে করে যাই তাহলে এই বিষয়গুলো আমাদের সহজে মনে রাখা যাবে। এই জন্য আমরা একটু একটু করে যখন যেটা দরকার হবে তখন সেটা করে নেব। আচ্ছা, তাহলে এখন আজকে আমরা শিখব টেবিল ডিজাইন করা। যে একটা HTML ফাইলে কিভাবে টেবিল ডিজাইন করতে হয় সেটা আমরা শিখব। তাহলে আমরা HTML প্র্যাকটিসের জায়গায় দেখি আমরা টেবিল ডিজাইন। তোমরা এটা হচ্ছে পরবর্তীতে বাসায় ফোন দিয়ে করবা, যারা পিসিতে আছো তারা পিসি থেকে, আর যারা ফোনে আছো তারা ফোন দিয়ে বাসায় এটা আবার প্র্যাকটিস করবা। আচ্ছা, এখন টেবিল আলোচনা করার ক্ষেত্রে কয়েকটা বিষয় লিখতে হবে, জানতে হবে। এখানে অ্যাট্রিবিউট লেখার পরে এটা আমি কেটে দেই পুরোটা। এখানে তোমরা একটা হেডিং দাও, খাতার মধ্যে লেখো টেবিল ডিজাইন। টেবিল ডিজাইন যদি করতে যাও তাহলে সেই ক্ষেত্রে ট্যাগ গুলা কি হবে? টেবিল, প্রথমেই একটা ট্যাগ আসবে টেবিল, এরপরে TR, ট্যাগের নামগুলো আমরা আগে লিখে নেই। TH, TD, এই কয়টা ট্যাগ আমাদের টেবিল ডিজাইন করতে গেলে লাগবে। এখন এই TR মানে কি? TR মানে হচ্ছে টেবিল রো, এটার মানে হচ্ছে TH মানে হচ্ছে টেবিল হেড, আর এটার মানে হচ্ছে টেবিল ডেটা। এই চারটা জিনিস আমাদের লাগবে, কোনটার কি কাজ আমরা করার সময় দেখবো। এখন আমরা একটা টেবিল লিখি, এখানে একটা টেবিল আঁকি, টেবিল আঁকা সেটা থেকে আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, এখানে একটা টেবিল নিলাম আমরা, টেবিল নিয়ে এখানে লিখলাম ধরো নেম ক্লাস রোল GPA। ইলেভেন তো নাই, কি লিখি আন্দাজে? আচ্ছা, এরপরে আচ্ছা, এখন আরো একটু কাজ করে একটু বুঝি, আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি আগে। এই টেবিলটাই খেয়াল করো, উপরে নেম ক্লাস রোল GPA, এই যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো একটু গাঢ় আর নিচের নামগুলো হচ্ছে হালকা, একটু পার্থক্য আছে না? জি স্যার।
তাহলে টেবিলের যে নাম গাঢ় যদি থাকে এরকম নামগুলা, তাহলে এটাকে বলে টেবিল হেড, মানে হেডিং। হেডিং মানে ওটা একটু গাঢ় থাকবে, বোল্ড থাকবে। কতদিন আমরা হেডিং করানোর সময় বুঝাইছিলাম, হেডিং মানে ওটা একটু গাঢ় বা বোল্ড। তারপরে হচ্ছে এটা গেল। তাহলে এইগুলা হচ্ছে টেবিল হেড, আর ভিতরে এই অন্য যে লেখাগুলো আছে নাম 11 বা রোল নাম্বার, জিপিএ 5, এগুলা হচ্ছে সব টেবিল ডেটা। যদি এরকম নরমাল থাকে লেখা, এটা দেওয়ার জন্য আমরা ট্যাগ দিব টিডি, আর যদি এরকম গাঢ় করা থাকে সেটার জন্য আমরা ট্যাগ দিব টিএইচ। গেল এটা। এখন আরেকটা যে বিষয় সেটা হচ্ছে এই সোজা যেটা লাইন, এই সোজা লাইনগুলোকে বলা হয় এক একটা রো। এখানে যেমন 4টা লাইন আছে, তার মানে এখানে 4টা রো আছে, ঠিক আছে। আবার এই উপর নিচে যেগুলো, এগুলাকে বলে কলাম। এখানে যেমন রো আছে 4টা, কলামও আছে 4টা। পাশাপাশি গুলোকে বলা হচ্ছে রো, আর উপরের নিচের গুলোকে বলা হচ্ছে কলাম। HTML এ বা ওয়েব ডিজাইনিং এ আমরা যখন এই টেবিল নিয়ে কাজ করব, তখন আমাদের কাজ হচ্ছে রো অনুসারে কাজ করা, কলাম অনুসারে কাজ করা না। আর এই যে এক একটা ঘর 4 কোণার, এই ঘরগুলোকে বলা হয় মূলত সেল। এই একটা সেল, এই একটা সেল, প্রত্যেকটা ঘরকে বলা হয় এক একটা সেল, ঠিক আছে। এই সেলের মধ্যে হচ্ছে আমাদের ডেটাগুলা লিখতে হয়। তাহলে এই সেলের মধ্যে আমরা ডেটা লিখব। এখন আমাদের তাহলে এই টেবিলটাকে যদি আমরা HTML এ ডিজাইন করতে যাই, তাহলে কি করতে হবে? দেখো, HTML এর ডিজাইনে আমরা সর্বপ্রথম একটা ট্যাগ দিব টেবিল। এই টেবিল ট্যাগের মধ্যে যাই আমরা দেব প্রথমে, এটা একটা লাইন শুরু হয়েছে না, এই নেম, ক্লাস, রোল, জিপি, এটা একটা লাইন, সোজা একটা রো না এটা? আচ্ছা, তাহলে এই রো এর জন্য আমরা একটা ট্যাগ দিব এখানে tr। tr ট্যাগের মধ্যে কয়টা ঘর আছে এটার মধ্যে, এই টেবিলটার, এই টেবিল রো যেটা, এই রো এর মধ্যে ঘর কয়টা টোটাল, মানে সেল কয়টা? 4টা। এবং 4টাই হচ্ছে গাঢ় করা। এই গাঢ় করা, এই জন্য কি আমরা টিডি দিব না টিএইচ দিব? টিএইচ দিব। হ্যাঁ, টিএইচ দিব। তাহলে আমরা এখানে দেব টিএইচ। টিএইচ দেওয়ার পরে এটার মধ্যে আমরা লিখলাম প্রথমে হচ্ছে নেম, এই টিএইচ ক্লোজ। আবার এটার নিচে আমরা দেব টিএইচ, টিএইচ দিয়ে এটা লিখলাম ক্লাস, টিএইচ ক্লোজ। তারপরে দিলাম আবার টিএইচ, এখানে দিলাম রোল, টিএইচ ক্লোজ। এরপরে আরেকটা টিএইচ, এখানে দিলাম হচ্ছে জিপিএ, টিএইচ ক্লোজ। এই প্রথম 4টা ঘর যখন লেখা শুরু হয়ে গেছে, তার মানে এই প্রথম একটা লাইনের কাজ আমাদের শেষ। তাহলে আমরা যে টি আর শুরু করছিলাম, এই টি আর এর কাজ আমাদের এখানে শেষ হয়ে গেছে। এই জন্য এই টি আরটা আমরা এখানে ক্লোজ করে দেব। এই একটা লাইনের কাজ কি আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা আবার আরো একটা লাইন লিখি। আরেকটা লাইন লিখতে গেলে আবার টি আর লাগবে, এই টি আর দিলাম। এইবারের পরের লাইনগুলোর জন্য কি টি এইচ হবে না টিডি হবে? টিডি হবে। হ্যাঁ, টিডি হবে। টিডি দিয়ে এখানে প্রথমে ছিল লহমা, এটা ক্লোজ। তারপরে ছিল হচ্ছে 11, এরপরে ছিল 20101 টিডি, তারপরেরটা টিডি দিয়েছিল 5.00। এই লাইনেরও আমাদের কাজ শেষ। তার মানে এই লাইনটাও আমাদের ক্লোজ করে দিতে হবে, টি আর, এই ক্লোজ করলাম। আচ্ছা, পরের লাইন দুইটা আমরা পরে করি, আমরা এই পর্যন্তই রাখি। এই পর্যন্ত রাখা টেবিলটাকে আমরা এখানে ক্লোজ করে দেই, মানে 2 লাইন করলাম, আর বাকি 2 লাইন আবার পরে আমরা অ্যাড করব। এখন সেভ দেই। সেভ দেওয়ার পর এটাকে যখন আমরা রিলোড করব, এই যে দেখো এখানে আমাদের এটা চলে আসছে। হেডিংটা কিন্তু নাই, আমাদের হেডিং কাইটা দিছিলাম আমরা এখানে, এই জন্য হেডটা শো করতেছে না। আচ্ছা, এখন টেবিলের আরেকটা কাজ হচ্ছে, তোমরা চাচ্ছ যে এই টেবিলের উপর একটা নাম থাকবে এরকম, যে স্টুডেন্ট
ইনফরমেশন। এই টেবিলের সাথে যদি এরকমের কোনো যুক্ত করা নাম থাকে এটাকে বলে ক্যাপশন। টেবিলের সাথে যুক্ত এই নামটাকে বলে ক্যাপশন। এই ক্যাপশন যদি আমরা দেই তাহলে টিআর এর আগে দিতে হবে টেবিল, টেবিলের পরেই আমাদের এখানে একটা নতুন ট্যাগ নিতে হবে ক্যাপশন। যদি ওই রকমের নাম থাকে তাহলে তারপরে এই নামটা দিয়ে দিতে হবে স্টুডেন্ট ইনফরমেশন। এই ক্যাপশন দিয়ে যখন ক্লোজ করে দেব, এইবার আমরা যদি সেভ রিলোড করি, এইবার দেখো টেবিলের উপর নাম চলে আসছে। এখন এইটার মধ্যে তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে কিনা যে আমরা যেভাবে এখানে টেবিলটা দেখছি এখানে তো সেইভাবে আসে নাই, এখানে তো এই যে দাগ থাকার কথা সেই দাগগুলো আসে নাই, টেবিলে আসছে? না স্যার, আসে নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখানে টেবিলের ডিজাইন করছি কিন্তু কোনো বর্ডার দেই নাই, এই জন্য বর্ডার আসে নাই। আমি ইচ্ছা করে দেই নাই তোমাদের বোঝার সুবিধার্থে। এই টেবিলটায় যদি আমরা বর্ডার দেই তাহলে বর্ডার শো করবে। বর্ডার বর্ডার সমান সমান 1 দিলেই হবে, 1 দিলে সাইজটা পারফেক্ট আসে, আর এর বেশি দিলে আবার বর্ডারটা মোটা হয়ে যাবে। টেবিল বর্ডার, টেবিল বর্ডার দেওয়ার পর এখন যদি আমরা এটাকে সেভ দেই আবার, এইবার দেখো টেবিলে বর্ডার আসছে। জি স্যার। টেবিলে বর্ডার আসার পরও এখানে একটু পার্থক্য আছে। দেখবে একটা ঘরের থেকে আরেকটা ঘর ফাঁকা আছে না? জি স্যার। এই ফাঁকাগুলা নরমালি থাকার কথা না। এই ফাঁকাগুলা যদি তুমি সরাইতে চাও তাহলে ওইটাকে বলে, এই ঘরগুলার নাম আমি বলছিলাম সেল, আর এই মাঝখানে আছে স্পেস, এই জন্য এইটার নাম হচ্ছে সেল স্পেসিং। সেল স্পেসিং, সেল স্পেসিং সমান সমান যদি আমরা 0 করে দেই, অর্থাৎ এটা আর কোনো একটা সেল থেকে আরেকটা সেলের কোনো দূরত্ব থাকবে না। এখন দেই আমরা, এখন দেখো সেলের সাথে কোনো স্পেস নাই, একটা একটা ঘর হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, এখন এইগুলা আগের বইতে ছিল না, সেল স্পেসিং, সেল প্যাডিং, এই ব্যাপারগুলো আগের বইতে ছিল না, বাট তোমাদের এই বছরের বইতে এটা যোগ করে দিয়েছে, সুতরাং এটা আমাদের ব্যবহার শিখতে হবে। তাহলে সেল স্পেসিং এর ব্যবহারটা কি আমরা শিখলাম। যদি আমরা এখানে সেল স্পেসিং যুক্ত করি, দেখো সেল স্পেসিং দিলাম আমরা হচ্ছে 3 দিয়ে যদি সেভ করি তাহলে দেখো ব্যাপারটা কেমন আসে। এই যে দেখো সেল স্পেস বেড়ে গেছে। স্পেস মানে হচ্ছে মাঝখানে জায়গা নিয়ে নেবে, আমরা এটা 0ই রাখি। আরেকটা জিনিস আছে সেল প্যাডিং, এটা আমরা এটার মধ্যে দিতে পারি। সেল, যেহেতু সেলগুলা পুরো টেবিলের মধ্যে, এজন্য আমরা টেবিল ট্যাগের মধ্যেই দিতেছি প্যাডিং। প্যাডিং মানে হচ্ছে যে চারপাশ থেকে কিছু জায়গা নেবে। একটা সেলের মধ্যে যে লেখা, এই লেখার চারপাশে সে কিছু ফাঁকা জায়গা রাখবে। এটার ব্যাপারটা কিরকম, এইরকম আমি একটা ধরো 4 কোণা ঘর নিলাম। এখন এই ঘরের এইখান থেকেও লেখা শুরু করা যায়, কিন্তু আমি চারপাশে কিছু ফাঁকা জায়গা রাইখা তারপরে লিখতে চাচ্ছি। তাহলে এই যে চারপাশের ফাঁকা জায়গাটা, এটাকে বলে মূলত প্যাডিং। লেখার চারপাশে যে ফাঁকা জায়গা রাখে এটাকে মূলত বলে প্যাডিং। ঘরের মধ্যে যেহেতু, এই জন্য এটার নাম হচ্ছে সেল প্যাডিং। সেল প্যাডিং হিসেবে যদি আমরা এখানে 10 দেই পিক্সেল, পিএক্স 10 পিক্সেল যদি দেই, এরপরে আমরা রিলোড করি, তাহলে দেখো এখানে কি আসে। এই যে দেখো লেখার মাঝখান চারপাশে একটু জায়গা দখল করে নিছে না? জি স্যার। আচ্ছা, সেল প্যাডিংটা যদি আমরা আরেকটু কমাইয়া দেই, 10 পিক্সেল না দিয়ে আমরা হচ্ছে 5 পিক্সেল দেই। 5 পিক্সেল দেওয়ার পরে এটাকে যদি আমরা সেভ করি তাহলে এই যে দেখো এটা পারফেক্ট আছে, এইভাবেই থাকুক। সেল প্যাডিংটা না দিলেও কোনো সমস্যা নাই। এতটুকু কি বুঝছি সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা ঘরের কাজ করছিলাম, যে মানে 3 জন স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্টেরটা লিখছি, বাকি 2 জন স্টুডেন্টেরটা কি তোমরা লিখতে পারবা? এই যে আনোয়ার, মহসিন, সেম লিখলেই তো হবে স্যার। হ্যাঁ, সেম লিখলেই হবে। এরকম একটা নতুন টিআর লিখতে হবে, নতুন একটা টিআর নিয়ে সেগুলো বসাই দিতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার? সমস্যা তো নাই? নামটা চেঞ্জ করে দিন, শুধু নামটা চেঞ্জ করে দিলেই হবে। আচ্ছা, এরপরে দেখো আরো একটু ব্যাপার আছে। এইখানে এই নেম, ক্লাস, রোল, এই লেখাগুলো কিন্তু ছিল ঘরের মাঝখানে, মিডলে ছিল না? আমরা যেটা ডিজাইন করছি আমাদের ডিজাইনে মিডলে আসে নাই, যদিও এখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা,
আমি বোঝানোর জন্য আরো একটু কাজ করি, এখানে নামগুলোর একটু বড় করে দেই, লহমা ইসলাম, কারণ ঘর ছোট তো এই জন্য বোঝা যাচ্ছে না, ঘরটা একটু বড় করলে বোঝা যাবে যে আসলে ওগুলা মিডলে যায় নাই। এখন আচ্ছা মিডলেই তো চলে গেছে, কিভাবে গেল? ইসলাম 11 12 এটা তো ঠিকই আছে, এটা অন্য জায়গা থেকে দেখাবো আমি তাইলে। এই যে দেখো বোঝা যায় না এই জায়গাটায়, এইখানে এই যে জিপিএ 5 এই লেখাটা আমরা যখন ডিজাইন করছিলাম তখন এখানে ঘরের মাঝখানে ছিল না জিপিএ 5, তারপরে রোল 11, এই তিনটা জিনিস ছিল মিডলে, শুধু এই নামটা ছিল বাম পাশ থেকে। তাহলে আমাদের ডিজাইনে সবগুলাই আসছে বাম পাশ থেকে, কোনোটাই মিডলে আসে নাই। এটা আরো বোঝার সুবিধার্থে আমরা যদি লেখাগুলো একটু চেঞ্জ করি, ছোট করি, তাহলে বোঝা যাবে। যেমন এখানে 11 না দিয়া আমরা শুধু ছোট্ট একটা সংখ্যা লিখে দিই 11, আর রোল নাম্বারটাই আমরা শুধু 1 দিয়ে দেই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে যে আসলে এটা মিডলে গেছে কিনা। এই যে দেখো মিডলে যায় নাই, আছে মিডলে? না স্যার, যায় নাই। এখন এই লেখাগুলা মিডলে নিতে গেলে কি নিয়ম শিখছিলাম আমরা? স্যার ওই যে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট নাম হবে কি অ্যালাইন, নামের ক্ষেত্রে নাই, এইটার ক্ষেত্রে আছে, তাহলে এইটাই আমরা বসাবো LIGN, অ্যালাইন সমান সমান সেন্টার, সেন্টার অথবা মিডল। যদি এই চাইরোটায় থাকতো, এই লহমা ইসলাম এটাতেও যদি থাকতো, সেটা আমি পরে দেখাচ্ছি। অ্যালাইন, এটা সবকটা আমি কপি করে বসাই দেই এখানে। এবার দেখো মিডলে আসছে না আসে নাই? আসছে স্যার স্যার। মিডল আসছে। এখন পরে আমরা আরেকটা ট্যাগ নেই, আরেকটা নিয়ে বোঝাচ্ছি এখানে। এই টিআর, নতুন আরেকটা টিআর নিলাম, টিআর নেওয়ার পর এটাই দিলাম টিডি, নাম দিলাম, ছোট নাম দিই আমরা অনু, ছোট নাম দিয়ে আমাদের বুঝতে সুবিধা হবে। টিডি ক্লোজ করলাম, টিডি এটাই দিলাম 11 2 টিডি। আচ্ছা এটা টিআর ক্লোজ করে দেওয়া যায় এখন, তাই তো? টিআর ক্লোজ করলাম। টেবিল কিন্তু সবার শেষে ক্লোজ হবে, টেবিলের পরে বডি ক্লোজ হবে, অর্থাৎ বডি আর এইচটিএমএল এটা তো সবার শেষেই আছে, আর টেবিলটা তোমার লাস্ট যখন টিআর শেষ হয়ে যাবে সর্বশেষ, তারপরে টেবিলটা ক্লোজ করতে হবে। টেবিল ক্লোজ করে যদি তুমি টিআর লেখো তাহলে ওইটার কোনো কাজেই আসবে না আর। এখন দেখো এটাকে যখন দিছি, এইখানে লহমা ইসলাম বাম পাশেই থাকো, কিন্তু আমরা চাচ্ছি এই চাইরোটা জিনিস মিডলে নিয়ে আসবো। নাম 11 2 জিপিএ 5 এই সব কয়টা মিডলে আনবো। এই সব কয়টাকে যদি আনতে যাই তাইলে আর এই টিডির মধ্যে আলাদা আলাদা দেওয়ার দরকার নেই, এই টিআর এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। একটার মধ্যে দিয়ে দেবো, পুরো ওই রো এর মধ্যে যা আছে সব চলে যাবে। যদি কোনোটা মিসিং না থাকে সেই ক্ষেত্রে তুমি যদি রো এর মধ্যে উল্লেখ করে দাও, রো এর মধ্যে উল্লেখ করলে প্রত্যেকটা জিনিসই অলরেডি অ্যালাইন হয়ে যাবে। এই যে দেখো সব কয়টা হয়ে গেছে। তার মানে আমাদের এটা হচ্ছে শর্টকাট উপায় যে একটা রো এর সবগুলা যদি মিডলে থাকে বা লেফটে থাকে বা রাইটে থাকে, তখন আমরা ওই রো এর মধ্যে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করলেই হয়ে যাবে। অথবা তুমি চাচ্ছ এই প্রথম লাইন যেটা আছে, এই প্রথম লাইনটা নীল কালারের দেওয়ার জন্য, তাইলে এই প্রথম রো যেটা ছিল আমরা এটার মধ্যে আমরা কালার অ্যাড করে দেই। স্টাইল রো এর মধ্যে দিলেই হবে, এগুলা যেহেতু সবগুলাই দেবা। কালার ব্লু, আচ্ছা আমরা এটার মধ্যে ব্লু কালার অ্যাড করে দিলাম। ব্লু কালার রো এর মধ্যে যেহেতু দিয়েছি, তার মানে এই রো এর মধ্যে যে চারটা জিনিস আছে চাইরোটা তোমার ব্লু হয়ে যাবে।
এই যে দেখো চাইরোটা ব্লু হয়ে গেছে, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এতটুকু কি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে টেবিল সম্পর্কে? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এখন এই টেবিলের এটা গেল, এখন টেবিলের আবার আরেকটা ধরন আছে, যে এত ধরন আবার আসে কোথা দিয়ে বের করবো। স্যার। যে কোনো টেবিল দেখলেই সেইখানে আমাদের সর্বপ্রথম কাজ হবে রো খুঁজে বের করা। এই আমরা একটা রো পাইছি, এই সোজা একটা লাইন হওয়ার কথা নাকি? তারপরে এইখানেও জি, একটা স্যার। এইখানেও একটা লাইন হওয়ার জি কথা। স্যার। হ্যাঁ, এইখান দিয়েও একটা লাইন হওয়ার কথা। একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন, পাঁচটা লাইন, এই পাঁচটা লাইন হওয়ার কথা। আর এটা পাইলাম পাঁচটা রো হবে এটাতে, কিন্তু এই দিকে হিসাব করলে এইখানে কি পাঁচটা রো আছে? না স্যার, চারটা। চারটা আছে। আচ্ছা, তার মানে হচ্ছে এই ঘরটা একা 2 লাইন দখল করছে, এই ঘরটাও একা 2 লাইন দখল করছে, এই ঘরটা একা 3 লাইন দখল করছে। এখানে 3টা, এইখানে 2টা, এইখানেও 2টা আছে। আবার এই সাবজেক্টের যে ঘরটা দেখো, এই সাবজেক্টের ঘর 2টা কলাম দখল করছে। যেমন এইটা একটা কলাম, এইটা একটা কলাম, এইটা একটা কলাম, এইটা একটা কলাম, 4টা কলাম। কিন্তু এই সাবজেক্টের এই ঘরটা একা 2টা কলাম দখল করে বসে আছে নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই যে একজন একাধিক কলাম দখল করে, এই কলাম দখল করাকে বলা হচ্ছে কলেস্পান, আর রো দখল করাকে বলা হচ্ছে রো স্পান। কলেস্পান আর একটা হচ্ছে রো স্পান। কলেস্পান রো মানে স্পান। হচ্ছে পাশাপাশি জায়গা দখল করবে, খেয়াল রাখো, পাশাপাশি জায়গা দখল করা। পাশাপাশি যদি জায়গা দখল করে সেটাকে বলে কলেস্পান, আর উপর নিচে যদি জায়গা দখল করে উপর নিচে জায়গা দখল করলে সেটাকে বলে রো স্পান। ঠিক আছে, কলেস্পান এবং রো স্পান। তাহলে এই হিসাব, এটা কিন্তু অ্যাট্রিবিউট, এই কলেস্পান এবং রো স্পান এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট অনুসারে তাহলে আমরা এই টেবিলটা করার চেষ্টা করি আমরা নাকি? এখানে আমরা একটু নাম লিখে নিই, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। আমরা এক কাজ করি, সহজ করে দিই। সহজ করার জন্য পুরো লেখাগুলো আমরা মিডলে নিয়ে নেই। পুরো লেখাগুলো মিডলে মানে টিআর এর মধ্যে স্যার আমরা সি হবে। এ বি সি। সি স্যার, দুইটা দিন। এখন এই পুরো লেখাটা আমরা মিডলে নিয়ে নিছি। দ্যাট মিন্স হচ্ছে আমরা যদি টিআর এর মধ্যে অ্যাট্রিবিউট দিয়ে দেই অ্যালাইন সেন্টার, তাহলেই হয়ে যাবে, আর আলাদা আলাদা দেয়া লাগবে না, এই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা শুরু করি। ক্যাপশনে থাকুক স্টুডেন্ট ইনফরমেশন, সমস্যা নাই, সেলফ হেডিং টেডিং এগুলো যেভাবে আছে ওইভাবেই থাকুক। প্রথম টিআর, এই টিআর এর মধ্যে আমরা দিলাম হচ্ছে নেম, ক্লাস। এই নেম গেল, ক্লাস গেল। আচ্ছা, এই নেম কি একটা ঘরের জায়গা দখল করছে না দুইটার জায়গা দখল করছে? দুইটা। স্যার দুইটা। উপরে নিচে না পাশাপাশি? উপরে নিচে। তাইলে কি উপরে নিচে দখল করছে? আবার বোঝো, এইখানে এই রকমের একটা ঘর হওয়ার কথা ছিল, অর্থাৎ উপরে একটা ঘর থাকার কথা, নিচে একটা ঘর থাকার কথা, মানে টেবিলটা এমন হওয়ার কথা ছিল, এইখানে একটা ঘর, এইখানেও একটা ঘর। তাইলে নেমের ঘরটা মূলত উপরে এবং নিচে মিলাইয়া দুইটা ঘর মিললে একটা ঘর হয়েছে। তাইলে উপরে নিচে যেহেতু জায়গা দখল করছে, এটা কি রো স্পান হবে না কলাম স্পান হবে? কলাম। আবার বোঝো ভালো করে, উপরে নিচে জায়গা দখল করলে সেটাকে কি বলে? এখানে আমি লিখে দিয়েছি, নিচে দেখো, রো স্পান স্যার, স্যার রো স্পান। রো স্পান। তাহলে এটা হবে রো স্পান। এই টিএইচ এর মধ্যে তাইলে আমার লিখে দিতে হবে রো স্পান, বানান ভুলেলে কিন্তু নিবে না। রো স্পান, এটা আমরা কয়টা কলামের জায়গা দখল করছে, কয়টা রো এর? দুইটা, এই জন্য আমরা রো স্পান 2 দিয়ে দিলাম। ক্লাসের ঘরেও সেম, দুইটা ঘরের জায়গা দখল করছে, এই ক্লাসের ঘরটাতেও আমরা দিলাম রো স্পান 2। এরপরে আসি আমরা সাবজেক্ট। এই সাবজেক্ট এই ঘরটা কয় কলাম দখল করছে? এক কলাম।
পাশাপাশি দখল করছে না করে নাই? করে নাই। পাশাপাশি এরকমের হওয়ার কথা না? এই একটা ঘর, এই একটা ঘর, কিন্তু সাবজেক্ট নিজেই দুইটা একলা দখল করে বসে আছে। জি স্যার। তাহলে পাশাপাশি ঘর কয়টা? দুইটা। দুইটা। এই যে পাশাপাশি দুটো ঘর রয়েছে, দুইটা। সুতরাং এটার নাম হচ্ছে রো স্পান। পাশাপাশি দুইটা যেহেতু, তাহলে এটার নাম হবে রো স্পান। এটাও সমান সমান আমরা দিব 2। রো স্পান 2। এই ঘরে ছিল কি? সাবজেক্ট। সাবজেক্ট, তার মানে এই 4 নাম্বার ঘরটা আমাদের কোনো কাজ নাই, এই 4 নাম্বার ঘরটা আমরা বাদ দিয়ে দিলাম। কারণ এই টেবিলে খেয়াল করো, স্যার কল স্প্যান হবে না? ও সরি, কল স্পান হবে। হ্যাঁ হ্যাঁ, কল স্পান 2। এখন আবার আমরা একটু বুঝি, এইখানে আমাদের কিন্তু এই প্রথম লাইন, আমরা সবসময় বলছি কি কাজ করব লাইন অনুসারে, তার মানে আমরা এই লাইনটার কাজ করতেছি। এই লাইনটার কাজ মানে এই একটা সেল, দুইটা সেল, তিনটা সেল। এই তিনটা সেল যেহেতু আমরা তিনটা সেল নিয়ে কাজ করছি, এটা লিখছি আমরা 2 নম্বরে, এটা লিখছি 3 নম্বরে, আমরা এটা লিখছি। এখন আমরা এই লাইন বরাবর কাজ করব, দ্বিতীয় লাইন। এখন দ্বিতীয় লাইন কাজ করতে গেলে খেয়াল করো, এই নেইমের ঘর আমরা আগেই সাইডে ফেলাইছি, 2 ঘর জায়গা দখল করছে, সেই 2 ঘর আমরা আগেই লিখে ফেলাইছি নাকি? জি স্যার। ক্লাসের ঘরেও 2 ঘর আমরা আগেই লিখে ফেলছি, শুধু এইখানে এসে আমাদের 2টা ঘর আছে, একটা কম্পোজারি, একটা অপশনাল। কিন্তু এই 2টা ঘর পাশাপাশিও কোনো জায়গা দখল করে নাই, উপরে নিচেও কোনো জায়গা দখল করে নাই, তারা নরমাল আছে। এই জন্য তাদেরটা আমরা নরমাল ওয়েতে কমপ্লিট করব। তাহলে তাদেরটা আমরা এইভাবে লিখব টিআর এর মধ্যে। আচ্ছা, টিআর আমরা এলাইন সেন্টার সবগুলো দিয়ে দেই। টেবিল হেডে লাগে না মনে হয়, আপাতত বাদ দিয়ে দেই, দরকার নেই, লাগলে দিব না আমরা। টিএইচ দিয়া প্রথমটাই হচ্ছে কি কম্পালসারি। টিএইচ অপশনাল। আমরা শুধু এই উপরের 2টা কাজ করলাম। এখন আমরা এটাকে রিলোড দিয়ে দেখি কি আসে। এই যে দেখো, আমাদের উপরের লাইনটা এখন পর্যন্ত কি ঠিকঠাক আছে? আমাদের টেবিলে যে হেডিংটা ছিল, সেই হেডিংটা আমরা পেয়ে গেছি না? নেম, ক্লাস, সাবজেক্ট, কম্পোজারি, অপশনাল। এখন আমরা নিচের কাজে চলে যাব। কেউ না বুঝলে সাথে সাথে প্রশ্ন করবা। এখন আমরা এই যে লাইনটায় আছে, এই লাইনটার কাজ করব। এই লাইনটার কাজ করতে গেলে এটার মধ্যে কয়টা সেল আছে আগে খোঁজো। 4টা। এখানে 4টা সেল আছে। এই 4টা সেলের মধ্যে স্পান আছে কোন সেলে? স্পান থাকলে সেটা তুমি আগেই খুঁজে বের করে নিবা। এই ঘরটাতে স্পান আছে, এই যে এই 11 লেখা যে ঘরটা, এই ঘরটার মধ্যে স্পান আছে। কয় ঘর স্পান এখানে? 3 ঘর। 3 ঘর। সেই 3 ঘর কি কলাম স্পান হবে না রো স্পান হবে? রো স্পান হিসেবে এখানে 3 বসাইতে হবে, আর বাকি সব ঠিকঠাক আছে। A11 বাংলা ম্যাথ। আচ্ছা, আমরা তাহলে এটা লিখে ফেলি। নতুন একটা টিআর নিলাম, টিআর নেওয়ার পর এখানে আমরা দিলাম টিডি। আচ্ছা, এই টিআর এর লেখাগুলো মিডলে যাবে, তো এখানে আমরা অ্যালাইন সেন্টার দিয়ে দিই, অ্যালাইন। কারণ এই রো এর মধ্যে যত লেখা আছে সবই মাঝখানে যাবে। টিডি দিয়া, এটার মধ্যে কোনো স্পান নাই, এইটা ক্লোজ। তারপরে দিলাম টিডি, এটার মধ্যে স্পান আছে, রো স্পান সমান সমান হচ্ছে 3। এটার মধ্যে লেখা আছে 11, টিডি ক্লোজ। নতুন আরেকটা টিডি, এটার মধ্যে কোনো স্পান নাই, এটা ছিল কি বাংলা।
আরেকটা টিডিতে আছে ম্যাথ। এই টিয়ারটা আমরা ক্লোজ করতে পারি। আচ্ছা, এই টিয়ারটা ক্লোজ করে যখন আমরা লিখবো, এই যে দেখো একটা ঘর আমরা পেয়ে গেছি। এখানে লেখাগুলো অটোমেটিক মিডলে চলে আসছে, কারণ আমরা রো এর মধ্যে মিডল বলে দিয়েছি। যেহেতু আমরা রো এর মধ্যে মিডল বলে দিয়েছি, এই জন্য আর আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বলতে হয় নাই। আর যদি রো এর মধ্যে না বলতা, তাহলে প্রত্যেকটা টিডির মধ্যে তোমার আবার অ্যালাইন উল্লেখ করে দেওয়া লাগতো। আচ্ছা, এখন আমরা যাই এই দ্বিতীয় লাইনটার কাজ যখন করব। এই দ্বিতীয় লাইনটার কাজ করতে গেলে বি যেটা, এটার কাজ করতে গেলে 11 এর ঘরটা কি আমাদের আর করা লাগবে? না স্যার, করা লাগবে না। করা লাগবে না, কারণ এইটা যে 3 ঘর নেছে, এই 3 ঘর কিন্তু আমরা আগেই বইলা দিছি। তার মানে এটার কাজ আমাদের করা হয়ে গেছে, এটা আর আমাদের লাগবে না, কারণ এই 3 ঘরের কাজ আগেই আমরা কইরা ফেলাইছি। এই জন্য এটা বাদ। এখন আমরা করব হচ্ছে শুধু বি ইংলিশ বায়োলজি, এই 3টা জিনিস লিখলেই হয়ে যাবে আমাদের। তো দেখি, টিআর নিলাম, অ্যালাইন দিয়ে দিলাম সেন্টার, টিডি, টিডিতে আছে কি বি, ইংলিশ, আরেকটা হচ্ছে বায়োলজি। এটা ক্লোজ, টিআর ক্লোজ। এখন আমরা এটাকে সেভ করি। এই যে দেখো, আমি যখন নিচে একটা রো দিছি, এটা এক ঘর অলরেডি বাইরে গেছে, নিচে আরেকটা রো দিলে আবার বাড়বে। কিন্তু 3টার পরে যখন 4টা দিব, 4টা দিলে তখন আর বাড়বে না। আমি দেখাই, এই জিনিসটা আমরা কপি করি। এটা সি ইংলিশ, এজি আর এগ্রিকালচার, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটাকে আমরা রিলোড করলাম, এই যে 3টা বাড়ছে। এখন এই সেম জিনিসটা যদি আরো একবার বসাই আমরা, এবার আমরা একটা বাড়তি নিছি, বাড়তি নিয়ে যখন বসাইছি তখন আমরা কিন্তু স্পান কোথাও বইলে দেয়নি, এই জন্য দেখবো লাস্টের ঘর ফাঁকা রয়ে গেছে। একটু ছোট করি, এই যে দেখো এবার কিন্তু লাস্টে একটা ঘর হয় নাই আর। জি স্যার। বুঝতে পেরেছো কথা? যেহেতু 11 এর ঘরটায় আমরা 3টারও স্পান এইটা বইলা দিছি, এখানে 3টার বেশি স্পান হবে না। সে যখন 3টা পাইয়ে গেছে তার কাজ কমপ্লিট। 3টার পরে যখন আমি আবারও একটা ঘর দিলাম, তখন তাকে তুমি স্পানের কথা বলো না, এই জন্য সে স্পানটা নিবে না। এই জন্য 1 2 3, 3-এর পরে 4 নম্বর ঘরটা ফাঁকা পড়ে রয়েছে, মানে এখানে আর কিছু নাই। এই যে একটা কথা সেদিন আমি প্রথম দিনই বলেছিলাম যে HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML হচ্ছে কি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি যা লিখবো সেই কথাগুলো আমি না বুঝলেও এই ব্রাউজার বুঝবে। অর্থাৎ এই গুগল ক্রোম, ফায়ারফক্স, তারপরে হচ্ছে অপেরা মিনি, সাফারি, ইউসি মিনি, এই টাইপের, অথবা আর কি আছে ফক্স, এরকম অনেকগুলো ব্রাউজার আছে। এই ব্রাউজারগুলা এই ভাষাগুলো বুঝতে পারে এবং খুব সহজেই সেইভাবে সে আউটপুট দিতে পারে। আচ্ছা, এখন তোমাদের মাঝখান থেকে কাউরে কোশ্চেন করি। কারে কোশ্চেন করব একটু খুঁজে দেখি কে কে আছে তারে। সুমন মাসাবি আমার আগের পরিচিত, তোমাকেই কোশ্চেন করি। আমরা যদি এই যে সি যে লাইনটা আছে, এই সি লাইনটাতে যদি আমরা কালার করতে চাই, ধরো এই লাইনের কালারটা আমরা রেড করলাম, তাহলে আমাদের কি লিখতে হবে? যে সি ইংলিশ এগ্রিকালচার, এটা রেড হবে। আচ্ছা, রেসপন্স নেই, অন্য কেউ রিপ্লাই করো। এটা যদি রেড কালার আমরা করতে চাই কি করব? স্যার তাহলে স্টাইল সমান কালার রেড, স্টাইল কালার রেড। এটা কোনটার মধ্যে দিব আমরা? টিআর এর মধ্যে দিব না টিডি এর মধ্যে দিব? স্যার টিআর।
হ্যাঁ, যেহেতু আমরা পুরোটাকে করতেছি এই জন্য টি আর এর মধ্যে দেব, কিন্তু যদি তোমার এই শুধু ইংলিশটাকে করতাম তাইলে টি ডির মধ্যে দিতাম। ঠিক আছে, জি স্যার। স্টাইল কালার রেড। আচ্ছা, এটা স্টাইল কালার রেড দিয়ে আমরা এটাকে সেভ করলাম। এই যে দেখো, এই সি ইংলিশ এগ্রিকালচার এটা রেড হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি সেল প্যাডিংটা রাখবো না, এই জন্য টেবিলের মধ্যে থেকে সেল প্যাডিংটা আমরা বাদ দিয়ে দিই, যে সেল প্যাডিং লাগবে না, আমাদের চারপাশে জায়গা লাগবে না, জায়গা আমাদের অনেক আছে, সেল প্যাডিং বাদ দিয়ে দিলাম। এখন দেখো যেভাবে আছে, আমি যখন এখন রিলোড দিব, রিলোড দিলে দেখবো যে ঘরগুলো চারপাশ দিয়ে চেপে আসবে, কমে আসবে। এই যে দেখো, প্যাডিং মানে হচ্ছে লেখার চারপাশ থেকে জায়গা নেওয়া। এই প্যাডিংটা যখন আমি বাদ দিয়ে দিলাম তখন আর এই চারপাশ থেকে জায়গাটা নেয় নাই। তো HTML টেবিল ডিজাইন, এই টেবিল ডিজাইন নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? এখন প্রশ্ন উত্তর করব। আছে কারোর কোনো কোশ্চেন? না স্যার, বুঝ। তানজিলা? না স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার আপনি যে বিষয়গুলো দেখাইছেন সবগুলা, মানে ব্যবহারগুলো দেখাইছেন, ওগুলো স্যার নোট কিভাবে করবো? এগুলা নোট কিভাবে করবা? ইয়েস স্যার। এগুলা তোমার নোট করা লাগবে না, এগুলা হচ্ছে তোমার ব্যবহারটা শিখলেই হবে। কারণ হচ্ছে এটা সৃজনশীল দিবে তো পরীক্ষায়। আমি একটু দেখাই তোমার সৃজনশীলটা পরীক্ষায় কিভাবে দেয়। এগুলোর জন্য নোট আজকের ক্লাসে নোট করার মতো কিছু নাই বলতে গেলে। তোমার এই ট্যাগগুলো শুধু মনে রাখতে হবে যে কখন কি ট্যাগ দিতে হয়। এছাড়া পরীক্ষায় এগুলোর জন্য আলাদা জ্ঞানমূলক, অনুধাবনমূলক এরকমের কোনো কোশ্চেন আজকের প্রশ্ন থেকে, আজকে যে আলোচনা করছি এই আজকের আলোচনা থেকে জ্ঞানমূলক অথবা অনুধাবনমূলক কোনো কিছুই আসবে না। এখান থেকে সর্বোচ্চ সৃজনশীল আসবে। তো সৃজনশীলটা কি রকমের আসে সেটাও আমি একটু দেখাই দিতেছি তোমাদের। আচ্ছা, বোর্ড কোশ্চেন আইসিটির। আচ্ছা, আইসিটির বিগত সালের যে প্রশ্ন রয়েছে আমি সেই প্রশ্নগুলো এখানে উঠাইলাম। আচ্ছা, এই যে দেখো, এখানে চিত্র 1-এ একটা টেবিল দেওয়া আছে আর চিত্র 2-তে একটা টেবিল দেওয়া আছে। আচ্ছা, এটা তো পরে। আচ্ছা, এই যে একটা টেবিল, চিত্র দেখতে পাচ্ছ টেবিল? ইয়েস স্যার। এই টেবিলটা এখানে দেয়া আছে। এই টেবিলটা দেওয়ার পর প্রশ্নটা আছে কি দেখো, উদ্দীপকের আউটপুটটি পাওয়ার জন্য HTML ভাষায় কোড দেখাও। অর্থাৎ এই টেবিলটাকে আমরা পাওয়ার জন্য HTML কি লিখতে হবে? আমরা একটা টেবিল পাওয়ার জন্য এখানে HTML লিখছি না, একবার এই ডক টাইপ থেকে শুরু কইরা এই HTML ক্লোজ করা পর্যন্ত। জি স্যার। তোমার খাতায় এটা লিখে দিতে হবে, শুধু উপরে লিখবা উদ্দীপকের আউটপুটটি পাওয়ার জন্য HTML কোড নিম্নে দেয়া হলো। নিম্নে দেয়া হলো লিখে এই কোডটা তুমি খাতায় লিখে দেবা, শেষ। অথবা এই যে নিচে দেখো এই টেবিল আছে, এখানে আরো অনেক এই টেবিলগুলো দিয়েছে না, এগুলোর আউটপুট চাই। যে দেখো, উদ্দীপকের দ্বিতীয় টেবিলের তথ্যাবলী মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে দেখার জন্য HTML এর সাহায্যে প্রয়োজনীয় কোড লেখো। এটাই আমি তোমাদের আজকে হোমওয়ার্ক দিব। একটা চিত্র দেয়া আছে, এই চিত্রের জন্য আউটপুট কি হবে এটা তোমরা আগে হচ্ছে ফোনে প্র্যাকটিস করবা। ফোনে প্র্যাকটিস করার পরে সেটার স্ক্রিনশট, যে ফোনে তোমার এরকমের আউটপুট আসছে। দ্বিতীয় টেবিল লেখাটুকু কিন্তু থাকবে না, আবার ওটা নাই।
শুধু ওই টেবিল যে আছে ক্যাপশন সহ, এটা তোমরা ফোনে প্র্যাকটিস করবা। ফোনে প্র্যাকটিস করার পরে যদি আউটপুট ঠিকঠাক আসে তাহলে সেটার স্ক্রিনশট মেসেঞ্জারে আবার তোমরা পাঠাবা। হ্যাঁ, এটাকে আমাদের হচ্ছে হোমওয়ার্ক করে জমা দিতে হবে। আচ্ছা, যে কামরুল ইসলাম রিপ্লাই করছে, কামরুল ইসলাম কি এখানে আসলে আছে? সম্ভবত আমাদের এখানে ক্লাসে নাই, যার কারণে জিজ্ঞাসা করছে যে এটা কি। আর এটা কোশ্চেন কি লিখবো? মানে কোশ্চেনের উপরে কি লিখবা সেটা? মানে এটা তো উদ্দীপক না, নিচে কোশ্চেন হিসাবে কি লিখবো? কোশ্চেনটা হচ্ছে দ্বিতীয় টেবিলের আউটপুট পাওয়ার জন্য HTML কোড লিখবো। আমি এটা কোশ্চেন সহই ওখানে লিখে দেবো, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, তো আজকে সবাই বুঝতে পারছে ইনশাল্লাহ। আজকে টেবিল নিয়ে যেহেতু আলোচনা করছে, আর বাড়তি কিছু নিয়ে আলোচনা করব না, তাহলে বেশি আলোচনা করলে মনে থাকবে না। আগামী ক্লাসে আমরা হচ্ছে ছবি কিভাবে যুক্ত করতে হয়, লিঙ্ক কিভাবে যুক্ত করতে হয়, অন্যান্য যে বিষয় লিস্ট কিভাবে যুক্ত করতে হয়, 3টা টপিক আছে। 3টা টপিক আমরা যদি আগামী ক্লাসে আলোচনা করে ফেলি তাহলেই আমরা সৃজনশীলের প্র্যাকটিসে চলে যেতে পারবো। অর্থাৎ HTML এর কোডিংটা মোটামুটি হয়ে যাবে। তারপর বাকি যতটুকু থাকে, 2-1টা জিনিস যদি সামনে পড়ে, সেটা আমরা সৃজনশীল প্র্যাকটিসের সময় পেয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রোজা নামাজ করবা সবাই ইনশাল্লাহ, রোজা নামাজ করবা আর আমার জন্য দোয়া করবা। তোমরাও নিজেদের জন্য, সবাই সবার জন্য দোয়া করবা। আর হচ্ছে আরেকটা তোমাদের কাছে কথা বলার ছিল, সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে যারা যারা যুক্ত নাই তারা একটু গ্রুপটাতে যুক্ত হয়ে গ্রুপটাকে একটু আরো বড় করো। কারণ হচ্ছে আমার চিন্তা ভাবনা আছে আইসিটির কোর্সটা কমপ্লিট হয়ে গেলে এরপরে আবার ইংরেজি কোর্স শুরু করা। এখানে যারা নতুন আছো তারা হয়তো জানো না, পুরান স্টুডেন্ট আমার যারা আছে এখানে, আমার সাথে আগে থেকে যারা চেনে তারা সবাই জানে আমি আসলে মূলত আইসিটির টিচার না, আমি হচ্ছে ইংলিশের টিচার। ইংরেজিতে অনার্স মাস্টার্স এবং একটা স্কুলের ইংরেজি টিচার। তো তারপর আইসিটিটা অনেক আগে থেকে পড়াই বা চর্চা করতে করতে এখন আইসিটি টিচার হয়ে গেছে। ইন্টারের আইসিটির ব্যাচ পড়াই আমি, আগে পড়াইতাম অনেক, এখন যদি সময় থাকে না পড়ানোর মতো। এই জন্য আমার চিন্তা ভাবনা আছে যদি আইসিটি কোর্সটা খুব দ্রুত শেষ করে ফেলতে পারি, এরপরে আমরা ইংরেজি ব্যাচটা শুরু করবো। আর ইংরেজি ব্যাচটা একটু চাচ্ছি যে স্টুডেন্ট আরো অনেক বেশি হোক, অনেক দূরের স্টুডেন্টও থাকুক। তারা আমার কাছ থেকে কিছু শিখে গেলে অবশ্যই তারা আমাকে কোনো না কোনো সময় স্মরণ করবে। এই জন্য তোমরা হচ্ছে আমাদের গ্রুপটাকে একটু বড় করার চেষ্টা করবা, সেই সাথে ফেসবুক ইউটিউবের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতেও একটু মেম্বার বাড়ানোর চেষ্টা করবো, বা নিজেরা যথাসাধ্য চেষ্টা করবো সেটার সাথে যুক্ত থাকার জন্য। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে, অথবা ওই যে অ্যান্ডরাইটার ফ্রি যে সফটওয়্যারের কথা বলেছি সেটা দিয়ে যদি কারোর কোডিং করতে বা খুঁজে পেতে বা চালু করতে কোনো সমস্যা হয়, তাহলে তোমরা পার্সোনালি নক দিও, আমার ওই ইনবক্সে নক করো। কারণ গ্রুপের মধ্যে যদি তুমি একটা কোশ্চেন করো, দেখা যায় যে সেটা অনেক দূরে চলে যায়, তখন এটা খুঁজে পাওয়াটা টাফ হয়ে যায় বা অ্যান্সার দেওয়া যায় না। এই জন্য কারোর ব্যক্তিগত কোশ্চেন থাকলে ব্যক্তিগতভাবেই নক দিও, সেটাই ভালো হবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।